বেশ কয়েকদিন বিরতি নেওয়ার পর আবার ক্লাস 11-এর ছেলেমেয়েদের জন্য বিজনেস স্টাডিজের আবার একটা টপিক নিয়ে ফিরে এলাম। প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, শেষ করবার পর এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টার যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কারবার সংগঠনের বিভিন্ন রূপকে দেখবার চেষ্টা করেছি। আগের চ্যাপ্টারে কি পড়েছি, কারবার কাকে বলে। তো কারবার আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের ব্যবসা দেখি, সেই ব্যবসাগুলোর বিভিন্ন মালিকানা ভিত্তিক একটা রূপ তৈরি হয়, সেটাই এখানে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখ, মালিকানা ভিত্তিক একটা কারবারকে আমরা যদি ভাববার চেষ্টা করি, তাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, একটা সরকারি ক্ষেত্র আর একটা হচ্ছে বেসরকারি ক্ষেত্র। আমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ভেতরে কি হয়েছে যে এই সরকারি ক্ষেত্রের জায়গাটা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা আছে, এটা এই চ্যাপ্টারে নেই। তা সরকারি ক্ষেত্রকে বিভাগীয় সংস্থা, বোর্ড বা পর্ষদ ব্যবস্থাপনা, বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি কাকে বলে, কি বিষয়বস্তু, এটা আমরা এখানে আর করবার চেষ্টা করছি না। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারেই বুঝবো, যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারেই পড়বার চেষ্টা করি। বেসরকারি ক্ষেত্রকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুভাগে ভাগ করতে পারছি, একটা ব্যক্তিগত মালিকানা আর একটা হচ্ছে সমষ্টিগত মালিকানা। যখন ব্যক্তিগত মালিকানায় যখন কোনো কারবার গড়ে ওঠে, তখন তাকে বলা হয় হচ্ছে এক মালিকানা ভিত্তিক কারবার। এক মালিকানা ভিত্তিক কারবার মানে হচ্ছে যেখানে একজন মাত্র মালিক থাকে। আর সমষ্টিগত মালিকানায় কি থাকে, সমষ্টিগত মালিকানায় তাহলে একের অধিক মালিকানা, অংশীদারি কারবার, যৌথ হিন্দু পারিবারিক কারবার, সমবায় সমিতি, যৌথ মূলধনী কোম্পানি, এই সমস্ত জায়গাগুলোই যখন আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, তখন দেখব যে এগুলোতে সবই কি আছে, একের অধিক মালিকানায় ব্যাপারগুলো চলছে। তাহলে আমরা প্রথম একটু যাওয়ার চেষ্টা করি ব্যক্তিগত মালিকানা। খুবই সহজ এইসব ডিসকাশন, জাস্ট একটুখানি বলে দিলেই তোরা হুড়ুড় করে ফেলবি। তাহলে যে সমস্ত কারবার একজনের অধীনে বা একজনের মালিকানায় গড়ে ওঠে, তখন তাকে বলা হয় এক মালিকানা ভিত্তিক কারবার। আগে ছোট করে আলোচনা করি, তারপরে বলি কোত্থেকে কতটুকু পড়বি। এরপরে আমরা এক মালিকানা ভিত্তিক কারবারের এক মালিকানা ভিত্তিক কারবারটাই আমরা রিয়েল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম দেখতে পাই। তার কারণ এই ধরনের কারবার তৈরি করতে খুব একটা পরিশ্রম করতে হয় না। অবশ্যই পরিশ্রম করতে হয়, ব্যাপারটা অনেক সহজ। এর বৈশিষ্ট্যগুলো দেখলেই এর সহজ ব্যাপারটা জানতে পারবো। প্রথম হচ্ছে এখানে একজন মাত্র মালিক থাকে, স্বাভাবিকভাবেই এক মালিকানা। গঠন ও নিবন্ধন খুব সহজ ব্যাপার। আমি একটা কারবার করার ইচ্ছে প্রকাশ করলাম, প্রয়োজনীয় কাজ কারবার প্রয়োজনীয় প্রসেসগুলো অ্যাপ্লাই করলাম, আমার কি হয়ে গেল, আমার কারবার তৈরি হয়ে গেল। তারপরে এখানে নিয়ন্ত্রণ আমিই করে থাকি, নিয়ন্ত্রণ আমিই করবো, কেন আমি যেহেতু কারবারের মালিক। মূলধন, এখানে মূলধনের পরিমাণ খুব বেশি লাগে না, একাই সরবরাহ করে। লাগে না মানে কি, অবশ্যই মূলধন বেশি লাগে, কিন্তু একটা মানুষ আগামী সময় এটার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে গিয়ে যেটা পড়বো, সেটা হচ্ছে যে এক মালিকানা ভিত্তিক কারবারে কিন্তু একটা বিরাট মূলধনের সরবরাহ কিন্তু করা সম্ভব নয়। তার কারণ একজন মালিক কত মূলধন সরবরাহ করতে পারে, সেই জন্য এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। যাই হোক, এখানে একজন মাত্র মালিকই মূলধন সরবরাহ করে থাকে। আইনগত মর্যাদা আমি যখন অ্যাকাউন্টেন্সি করেছিলাম, অ্যাকাউন্টেন্সি করবার সময় দেখেছিলাম যে ব্যবসা এবং ব্যবসার মালিক সম্পূর্ণ আলাদা। ব্যবসা এবং ব্যবসার মালিককে আলাদা করে ভাবা হয়। এখানে কিন্তু আলাদা করে ভাববার কোনো জায়গা নেই। এখানে মালিক এবং ব্যবসা অভিন্ন বলে ধরা হয়, অর্থাৎ এর কোনো আইনগত মর্যাদা নেই। স্থায়িত্ব, এক মালিকানা কারবারের স্থায়িত্ব যে মালিক তার ইচ্ছে, কর্মক্ষমতা, তার বেঁচে থাকা, এর উপরে নির্ভর করে। ঝুঁকি এবং দায় কিন্তু একজন এক মালিকানা ভিত্তিক কারবারের মালিকের অসীম, পুরোটাই তাকে বহন করতে হয়। মুনাফায় অংশগ্রহণ, যেহেতু এখানে একজন মাত্র মালিক, তাহলে তিনি একাই মুনাফায় অংশগ্রহণ করেন। আর আয়তন, ব্যাপারটা হচ্ছে যে কারবারের যে মালিক তার যদি দক্ষতা বেশি হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে যে খুব বেশি বড় এটা হতে পারে না। তাহলে আমরা যত এক মালিকানা ভিত্তিক কারবার দেখব, সেই কারবার একটা বিরাট আকার ধারণ করেছে, এরকম কখনো হয় না। তাহলে এই গেল এক মালিকানা ভিত্তিক কারবারের বৈশিষ্ট্য। এবার সুবিধের দিকে যদি তাকাই, সহজ গঠন বললাম। দক্ষ পরিচালনা, কেন দক্ষ পরিচালনা যেহেতু আমি একা, আমার ডিসিশন আমি নেব, অর্থাৎ ডিসিশনের জন্য ঝুলে থাকবে না ব্যাপারটা।
কর্মচারী এবং ক্রেতা এদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকে, যেহেতু আমি একা তাই। তারপরে এখানে আমি মুনাফা বৃদ্ধি করতে পারি, তার কারণ যদি ভালো করে কাজ করি মুনাফা বাড়বে। গোপনীয়তা রক্ষা থাকে কেন, যেহেতু মাত্র আমি একা, তাহলে সেই জন্য অন্য কারোর সাথে কোনো তথ্য শেয়ার করবার ব্যাপার থাকে না। দ্রুত সিদ্ধান্তগুলো নিতে পারি, তার কারণ আরেকজনের সাথে বসবার কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আমার কি না সুবিধে। আর লাস্ট অফ অল হচ্ছে সুবিধের মধ্যে গুডউইল। বলছে এই ধরনের কারবারে মালিকের সঙ্গে কি হচ্ছে, ক্রেতাদের নিয়মিত এবং প্রত্যক্ষ যোগাযোগ থাকার ফলে মালিক যদি ভদ্র ব্যবহার এবং সৎ ব্যক্তি হয়, তাহলে তার কি হয়, সুনাম ক্রমশ বিভিন্ন মানুষদের কাছে অর্থাৎ সমাজে ছড়িয়ে পড়ে এবং কারবারে শ্রীবৃদ্ধি লাভ করে। অসুবিধার মধ্যে প্রথমেই কি বলেছিলাম, মূলধন কম, বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সীমিত মূলধন, অসীম দায়, মানে দায় পুরোটাই নিজে নিতে হবে, অনিশ্চিত স্থায়িত্ব, মানে স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই, অধিক উৎপাদন ব্যয়, যেহেতু এক মালিকানা ভিত্তিক কারবার, যেহেতু আয়তনে ছোট, তাহলে সেই জন্য বৃহৎ আয়তন ব্যয় সংক্ষেপের সুবিধা এখানে পাওয়া যায় না। এবার কি হয়, মালিকের একটা খামখেয়ালিপনা এখানে ব্যাপার থাকে। এই যেমন ধর এখন তোরা যে মানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, তোরা আরো যখন এগোবি ক্লাস করতে গিয়ে, এখন ম্যাক্সিমাম বই আর পাওয়া যাচ্ছে না। অবশ্যই বইয়ের একটা বিক্রির ঘাটতি আছে, তার সাথে সাথে যারা বই তৈরি করছে অর্থাৎ যারা পাবলিশার, তাদের খামখেয়ালিপনায় এই ব্যাপারটা আরো বেড়ে গেছে। অর্থাৎ আমরা কি হচ্ছি, আমরা এখান থেকে ডিপ্রাইভ হয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কার না মালিকের খামখেয়ালিপনা। তাহলে আমরা যেটা পুরোটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ব্যক্তিগত মালিকানা, তার মধ্যে এক মালিকানা ভিত্তিক কারবার, এ কাকে বলে, এর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। এবার একটু দেখে নেওয়া যাক কোত্থেকে তোরা পড়বি হচ্ছে পেজ নাম্বার 52, পেজ নাম্বার 51, এক মালিকানা ভিত্তিক কারবার কাকে বলে। এখানে শুধু সংজ্ঞাটা পড়, আর বিভিন্ন লোকজন যা বলেছে একবার দেখে নে, এই মনে রাখা সম্ভব না। তারপর হচ্ছে কি এক মালিকানা কারবারের সুবিধা আর এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে পেজ নাম্বার 55 অবধি পড়বার চেষ্টা করবি। আপাতত এই ভিডিওটা এটুকুই। তোদের শুক্রবার রেজাল্ট বেরোবে, আমি বুঝতে পারছি না যে আরো একটা ভিডিও দেবো কিনা, একটু ভেবে দেখি, তারপরে যা করবার করছি।